মৃৎশিল্পের কারখানায় প্রতিদিনের ব্যস্ততা তুঙ্গে। চারধারে চাকার ঘূর্ণন আর মাটির গন্ধ। কেউ মাটি মাখছে, কেউ রূপ দিচ্ছে, আবার কেউ নকশা আঁকায় নিমগ্ন। সেই কর্মব্যস্ত প্রাঙ্গণের এক কোণে সম্পূর্ণ নিভৃতে বসে থাকত কল্যাণী। সে নিজের কাজে একনিষ্ঠ থাকত। কারো সঙ্গে তার বিশেষ আলাপ ছিল না, কারখানার আড্ডাতেও সে যোগ দিত না। কেবল চাকা ঘুরত আর তার আঙুলগুলো জাদুকরের মতো মাটির পাত্রে প্রাণ ঢেলে দিত। কোনো পাত্রের গায়ে সামান্য ফাটল থাকলে সে নীরবে অত্যন্ত নিখুঁতভাবে সেটি ঢেকে দিত। সহকর্মীরা ক্রমশ বুঝতে পারছিল যে এই তরুণী অত্যন্ত দক্ষ, কিন্তু সে বড্ড চুপচাপ স্বভাবের। কেউ কেউ তার গুণের কদর করলেও অনেকেই তাকে সন্দেহের চোখে দেখত। তাদের মতে মেয়েটি অহংকারী, কারো সঙ্গে মিশতে চায় না, কেবল কাজের ধান্দায় থাকে। চারপাশের সমালোচনায় কল্যাণীর কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল নিখুঁতভাবে কাজ শেষ করা এবং দ্রুত ঘরে ফেরা। কারণ তার ভাঙাচোরা কুড়ি ঘরে এক অসুস্থ বৃদ্ধা প্রহর গুনছিলেন, শয্যাশায়ী শাশুড়িমা, যিনি একা এক গ্লাস জলও গড়িয়ে খেতে পারতেন না। কল্যাণীর জীবনে তিনি কেবল দায়ভার ছিলেন না, ছিলেন বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তবে কারখানার কেউই এই পারিবারিক সংকটের কথা জানত না। এমনকি কারখানার তরুণ কর্ণধার বিকাশ মিত্রও এই বিষয়ে অজ্ঞ ছিল। বিকাশ প্রায়শই কাজের তদারকি করতে আসত। যেদিন প্রথমবার কল্যাণীর ওপর তার দৃষ্টি নিবদ্ধ হল, সে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে তার শৈল্পিক দক্ষতা পর্যবেক্ষণ করতে লাগল। অন্যান্য শ্রমিকরা যখন বিশ্রামের জন্য থামছিল বা গল্প জুড়ে দিচ্ছিল, তখন কল্যাণী মাথা নিচু করে নিরবচ্ছিন্নভাবে শিল্পের রূপায়ণে মগ্ন ছিল। বিকাশ তার পাশে থাকা প্রধান পরিদর্শককে প্রশ্ন করল, ওই নারী কে? পরিদর্শক উত্তর দিলেন, উনি নতুন যোগ দিয়েছেন, মাসখানেক হলো এসেছেন। বিকাশ জানতে চাইল, ওনার হাত কেমন? পরিদর্শকের জবাব, অসাধারণ, এখানকার সেরা শিল্পী। বিকাশ পুনরায় কল্যাণীর দিকে তাকালো এবং বাক্যব্যয় না করে নিজের দপ্তরে ফিরে গেল। সেদিন থেকে সে কারখানায় এলেই অন্তত একবার কল্যাণীর কাজ পর্যবেক্ষণ করত। সে অনুধাবন করতে পারল যে মেয়েটি শুধু পরিশ্রমীই নয়, তার মধ্যে লুকিয়ে আছে এক বিরল মেধা। কিছুদিন পর এক বিশাল রপ্তানির বরাত এলো। সকলেই দ্রুত গতিতে পাত্র তৈরির কাজে ঝাঁপিয়ে পড়ল। এমন সময় রঙের মিশ্রণে বড়সড় ত্রুটি ঘটে গেল। বেশ কিছু মূল্যবান পাত্রের নকশা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। শ্রমিকরা আতঙ্কে শিউরে উঠল। পুরো চালান বাতিল হলে কর্তৃপক্ষের বিপুল আর্থিক ক্ষতি অনিবার্য। ঠিক সেই চরম মুহূর্তে কল্যাণী এগিয়ে এলো। সে নষ্ট পাত্রগুলো তুলে নিয়ে সূক্ষ্ম তুলির টানে তার উপর নতুন রঙের প্রলেপ দিতে শুরু করল। চোখের পলকে সে ওই ত্রুটিপূর্ণ পাত্রগুলোকে এমন এক অপূর্ব রূপ দিল যা আগের মূল নকশার চেয়েও মনোগ্রাহী হয়ে উঠল। বিকাশের কানে এই সংবাদ পৌঁছাতেই সে স্বয়ং সেখানে উপস্থিত হল। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, এই অসাধ্য সাধন তুমি করেছ? কল্যাণী বিনীতভাবে মাথা নেড়ে সম্মতি জানাল। বিকাশ প্রশ্ন করল, কি উপায়ে এটি সম্ভব হল? কল্যাণী জানাল, আমি কেবল নকশার ধরনটা সামান্য পাল্টে দিয়েছি, মাটির পাত্রগুলো তো আর নষ্ট ছিল না। বিকাশ অপলক দৃষ্টিতে তাকে দেখল। মেয়েটির চোখে মুখে বিন্দু মাত্র গর্ব ছিল না, ছিল কেবল সততা আর আত্মবিশ্বাস। এরপর বিকাশের চোখে কল্যাণীর মর্যাদা বহু গুণ বৃদ্ধি পেল। অল্প কিছুদিনের মধ্যেই তাকে পদোন্নতি দিয়ে পরিদর্শকের দায়িত্ব অর্পণ করা হলো। এখন থেকে পুরো বিভাগের দায়িত্ব তার কাঁধে। আর এখান থেকেই শুরু হলো মানসিক দ্বন্দ্ব। কারণ যারা পূর্বে তার সমান স্তরে ছিল, তাদের এখন তার নির্দেশ মানতে হবে। এই বিষয়টি অনেকেই মেনে নিতে পারল না। কারখানার অন্দরমহলে শুরু হলো ফিসফিসানি। এত দ্রুত পদোন্নতি, এর পেছনে নিশ্চয়ই গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। এই গুঞ্জন ক্রমশ প্রকট হতে শুরু করল। টিফিনের বিরতিতে কিছু নারী শ্রমিক ইচ্ছাকৃতভাবে তাকে শুনিয়ে কটূক্তি করতে শুরু করল। তাদের বক্তব্য ছিল, কারো কারো কপাল খুব দ্রুত খোলে, কারণ তাদের উপরে ওঠার সিঁড়িটা অন্যরকম। কল্যাণী প্রতিটি শব্দ শুনতে পেলেও নীরবতা বজায় রাখল। সে নিজের খাবার গুছিয়ে রেখে নীরবে সেখান থেকে উঠে গেল। তার চোখে জমানো জল সে কাউকে দেখতে দিল না। সেদিন বিকেলে কাজ চলাকালীন কল্যাণী হঠাৎ প্রবল অস্বস্তি বোধ করল। চারপাশের সবকিছু তার চোখের সামনে অন্ধকার হয়ে আসতে লাগল। হাতের তুলি মাটিতে খসে পড়ল এবং মুহূর্তের মধ্যে সে মেঝেতে লুটিয়ে পড়ল।
কারখানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সবাই চিৎকার করে উঠল যে কল্যাণী জ্ঞান হারিয়েছে। সহকর্মীরা কাজ ফেলে আতঙ্কিত হয়ে তার চারপাশে ভিড় জমালো। কেউ চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছিল, আবার কেউ নিছক কৌতূহলী হয়ে দাঁড়িয়েছিল। এই দুঃসংবাদ কাল বিলম্ব না করে বিকাশের দপ্তরে পৌঁছালো। বিকাশ তখন একটি জরুরি সভায় ব্যস্ত ছিল, কিন্তু খবরটি শোনা মাত্র সে সবকিছু ফেলে দ্রুত পায়ে ঘটনাস্থলে ছুটে এলো। তার চেহারায় স্পষ্ট উদ্বেগের ছাপ আর পদক্ষেপে চরম অস্থিরতা। সে সরাসরি সেই ভিড়ের মাঝে ঢুকল যেখানে কল্যাণী অচেতন অবস্থায় পড়েছিল। বিকাশ অত্যন্ত কঠোর ও জোরালো কণ্ঠে ভিড় সরিয়ে দিতে নির্দেশ দিল। তার ধমক শুনে সবাই তৎক্ষণাৎ পথ ছেড়ে দিল। কল্যাণীর শরীর নিস্তেজ, মুখমণ্ডল রক্তশূন্য এবং শ্বাস প্রশ্বাস অত্যন্ত ক্ষীণ হয়ে এসেছিল। বিকাশ কালক্ষেপ না করে তাকে পাঁজাকুলা করে নিজের গাড়িতে শুইয়ে দিল। সে জানতে চাইল কেউ তার সঙ্গে যেতে ইচ্ছুক কিনা, কিন্তু কেউই সাহস করে এগিয়ে এলো না। বিকাশ একাই গাড়ির স্টিয়ারিং ধরে নিকটবর্তী চিকিৎসালয়ের দিকে ছুটল। পুরো পথ তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, মেয়েটির হঠাৎ এমন শোচনীয় অবস্থা হলো কেন? চিকিৎসালয় পৌঁছা মাত্র সে জরুরি বিভাগে খবর দিল। চিকিৎসকরা কল্যাণীকে স্ট্রেচারে তুলে ভেতরে নিয়ে গেলেন এবং প্রাথমিক শুশ্রূষা শুরু করলেন। বেশ কিছুক্ষণ পর একজন চিকিৎসক বাইরে এলেন। তিনি জানতে চাইলেন রোগীর অভিভাবক হিসেবে কে উপস্থিত আছেন। বিকাশ অবিলম্বে সাড়া দিল। চিকিৎসক গম্ভীর মুখে জানালেন যে রোগীর অবস্থা বেশ আশঙ্কাজনক। অনেক দিন ধরেই সে তীব্র জ্বরে ভুগছিল, কিন্তু কোনো চিকিৎসা বা ওষুধ গ্রহণ করেনি। উপরন্তু শরীরে চরম পুষ্টিহীনতা রয়েছে। আর কিছুক্ষণ দেরি হলে বড় ধরনের বিপদ ঘটতে পারত। এই কথাগুলো বিকাশের মনে গভীর রেখাপাত করল। সে কিছুতেই মেলাতে পারছিল না যে নারী সারাদিন এতটা খাটুনি খাটে, সে নিজের শরীরের প্রতি এতটা অবহেলা কিভাবে করতে পারে। সে বর্তমান শারীরিক অবস্থার কথা জানতে চাইল। চিকিৎসক জানালেন যে সে আপাতত বিপদমুক্ত, তবে দীর্ঘমেয়াদী বিশ্রামের একান্ত প্রয়োজন। বিকাশ তৎক্ষণাৎ ভর্তির যাবতীয় অর্থ কাউন্টারে জমা করে দিল এবং করিডোরে অপেক্ষা করতে লাগল। কয়েক ঘন্টা পর কল্যাণী চোখ মেলে তাকালো। চারদিকে সাদা দেওয়াল দেখে সে প্রাথমিকভাবে হতভম্ব হয়ে গেল। এরপর তার দৃষ্টি পড়ল পাশে চেয়ারে বসে থাকা বিকাশের ওপর। সে আতঙ্কিত হয়ে বিছানা ছেড়ে ওঠার উপক্রম করল। বিকাশ তাকে বাধা দিয়ে শান্ত গলায় বলল যে সে জ্ঞান হারানোই তাকে এখানে আনা হয়েছে। কল্যাণীর মুখে চরম ভীতির ছাপ ফুটে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল যে এই বড় চিকিৎসালয়ের ব্যয়ভার বহন করার সামর্থ্য তার নেই। বিকাশ তাকে আশ্বস্ত করে বলল খরচের ব্যাপারে তাকে ভাবতে হবে না, সম্পূর্ণ দায়িত্ব সে গ্রহণ করেছে। কল্যাণী আপত্তি জানিয়ে বলল যে সে এত বড় অনুগ্রহ গ্রহণ করতে অক্ষম। তখন বিকাশ কিছুটা দৃঢ়তার সঙ্গে স্মরণ করিয়ে দিল যে কাজের সময় অসুস্থ হওয়া শ্রমিকের চিকিৎসার দায়িত্ব নেওয়া কারখানার কর্তব্যের মধ্যে পড়ে। এটি কোনো করুণা নয়। কল্যাণী নিরুত্তর হয়ে গেল। পরবর্তী দিনগুলো তার ওই কক্ষেই কাটল। বিকাশ প্রতিদিন নিয়ম করে তার খোঁজ নিতে আসত, পথ্য ও ওষুধের ব্যবস্থা করত। কিন্তু কল্যাণীর মনে অপরাধ বোধ কাজ করছিল, যেন সে অকারণে অন্যের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন পর চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিলেন। বিকাশ নিজের গাড়িতে করে তাকে তার ঠিকানায় নামিয়ে দিতে গেল। গাড়িটি একটি জীর্ণ আধভাঙা ঘরের সামনে এসে দাঁড়াল। বিকাশ অবাক হয়ে জানতে চাইল সে এখানেই বসবাস করে কিনা। কল্যাণী মৃদু স্বরে সম্মতি জানাল। ঘরের ভেতর পা রাখতেই এক দুর্বল বৃদ্ধার কণ্ঠস্বর ভেসে এলো। কল্যাণী তাড়াতাড়ি ভেতরে গিয়ে তার শাশুড়িকে আশ্বস্ত করল। বিকাশও দরজার চৌকাঠে এসে দাঁড়িয়েছিল। সে দেখল জীর্ণ বিছানায় এক কঙ্কালসার বৃদ্ধা শুয়ে আছেন। বৃদ্ধা আগন্তুকের পরিচয় জানতে চাইলে কল্যাণী জানালো যে ইনি তার মালিক এবং তার জীবন রক্ষা করেছেন। বৃদ্ধার চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ল। তিনি কম্পিত স্বরে বললেন যে সে তাদের অশেষ ঋণপাশে আবদ্ধ করেছে। বিকাশ বিনয়ের সঙ্গে বলল যে এটা তার মানবিক দায়িত্ব ছিল মাত্র। ঠিক সেই মুহূর্তে বিকাশের চোখ ঘরের চারপাশের জরাজীর্ণ অবস্থার দিকে পড়ল। শূন্য হাঁড়ি, ভাঙা চাল আর দারিদ্র্যের নিদারুণ ছাপ সর্বত্র স্পষ্ট। বিকাশের আর বুঝতে বাকি রইল না কেন কল্যাণী নিজের জন্য ওষুধ কেনার সামর্থ্য রাখত না। সে নিজের জীবন বিপন্ন করে ওই বৃদ্ধার প্রাণ বাঁচিয়ে রেখেছিল। কিছুক্ষণ পর বিকাশ ভারী মন নিয়ে সেখান থেকে বিদায় নিল।
তার অন্তরে এক প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছিল। সহকর্মীরা ভেবেছিল কল্যাণী অন্তত কিছুদিন বিশ্রামে থাকবে, কিন্তু পরের দিন ভোরেই সে কারখানায় হাজির। তাকে দেখে সকলেই হতবাক। হাসপাতাল থেকে ফিরেই সোজা কাজে যোগদান। কল্যাণী কারো দিকে না তাকিয়ে নিজের নির্দিষ্ট স্থানে বসে মাটির কাজে হাত দিল। বিকাশ কারখানায় প্রবেশ করে তাকে দেখে চমকে উঠল। সে তীব্র ভর্ৎসনার সুরে জানতে চাইল তাকে পূর্ণ বিশ্রামের নির্দেশ দেওয়া সত্ত্বেও সে কেন কাজে এসেছে। কল্যাণী অত্যন্ত ম্লান স্বরে উত্তর দিল, সে যদি কাজ না করে তবে তার ঘরের উনুন জ্বলবে কিভাবে। বিকাশের মুখে কোনো কথা সরল না। সেদিন সে প্রথম উপলব্ধি করল যে কল্যাণী কেবল একজন দক্ষ শিল্পীই নয়, সে নিয়তির কাছে চরম অসহায় একজন নারী। এই ঘটনার পর থেকে বিকাশের মানসিকতা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। সে কল্যাণীকে নিছক একজন কর্মী হিসেবে নয়, বরং গভীর শ্রদ্ধার চোখে দেখতে শুরু করল। সে তার একাকিত্বের লড়াই বুঝতে পারল। ধীরে ধীরে সে টিফিনের সময় কল্যাণীর পাশে গিয়ে বসতে শুরু করল। শুরুতে কল্যাণী আড়ষ্ট বোধ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। একদিন কথোপকথনের মাঝে বিকাশ জানতে চাইল সে একাই সব সামলায় কিনা। কল্যাণী বিষণ্ণ হাসি হেসে জানালো যে সময়ের সঙ্গে সবই অভ্যাসে পরিণত হয়েছে। বিকাশ তার পরিবারের অন্যদের কথা জিজ্ঞেস করলে কল্যাণী কিছুক্ষণ নীরব থেকে ধীর স্বরে জানালো যে তার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছেন। বিকাশ আর কোনো প্রশ্ন বাড়াল না, কিন্তু তার হৃদয়ে কল্যাণীর প্রতি শুধুই করুণা বা সম্মান নয়, এক অনামিকা অনুভূতির সঞ্চার হতে লাগল। সে নিজেই এই নতুন আবেগের নাম জানত না। এদিকে কারখানার অন্যান্যদের চোখে এই নৈকট্য অন্য রূপ নিল। শুরু হলো জঘন্য অপবাদ। যারা একসময় কল্যাণীকে সাধ্বী মনে করত, তারাই এখন তার চরিত্রের দিকে আঙুল তুলতে শুরু করল। কানাঘুষো থেকে শুরু করে এখন প্রকাশ্যেই তাকে নিয়ে কদর্য আলোচনা চলতে লাগল। তারা বলতে লাগল যে এত দ্রুত পদোন্নতির আসল কারণ এখন দিনের আলোর মতো পরিষ্কার। মুখে এত সাধু সাজলেও ভেতরে ভেতরে বড় জাল বিছিয়েছে। মালিক কেন রোজ তার পাশেই বসে? এসব মন্তব্য এখন আর আড়ালে নয়, বরং তার শ্রুতিগোচর করেই বলা হতো। কল্যাণী পাশ দিয়ে হেঁটে গেলে কুৎসিত অঙ্গভঙ্গি আর ব্যঙ্গের হাসি ধেয়ে আসত। তার হৃদয় ছিন্ন ভিন্ন হলেও সে প্রতিবাদ করত না। সে এমন ভান করত যেন কিছুই শুনতে পাচ্ছে না। কিন্তু পাথরেরও তো ক্ষয় আছে। একদিন কাজ করতে করতে অপমানে তার চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার আত্মা যেন নীরবে কাঁদছিল। সেদিন বিরতির সময় বিকাশ তার রুটিন মেনে কল্যাণীর পাশে এসে বসল। সে লক্ষ্য করল কল্যাণী আজ অস্বাভাবিক রকমের নিশ্চুপ। সে কারণ জানতে চাইলে কল্যাণী চোখ নামিয়ে জানালো যে কিছুই হয়নি। বিকাশ তাকে আশ্বস্ত করে বলল যে তার কাছে কোনো কিছু গোপন করার প্রয়োজন নেই। দীর্ঘক্ষণ মৌন থাকার পর কল্যাণী কাঁপা গলায় জানালো যে মানুষজন খুব কদর্য আলোচনা করছে। বিকাশ দীর্ঘশ্বাস ফেলে তাকে সান্ত্বনা দিল যে মানুষের স্বভাবই হল সমালোচনা করা, তার উচিত শুধু কাজে মন দেওয়া। কিন্তু কল্যাণী ভেজা চোখে বিকাশের দিকে তাকিয়ে বলল, এখানে প্রশ্ন শুধু কাজের নয়, তার আত্মসম্মানের। বিকাশ স্তব্ধ হয়ে গেল। সে অনুধাবন করল যে এই কুৎসা মেয়েটির সম্মানকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। সে সিদ্ধান্ত নিল এবার থেকে সে কিছুটা দূরত্ব বজায় রাখবে, যাতে লোকে কথা বলার সুযোগ না পায়। কিন্তু হিতে বিপরীত হল। সে দূরে থাকতে শুরু করলেই গুঞ্জন আরও জোরালো হলো। লোকেরা বলতে শুরু করল, নিশ্চয়ই মালিকের সাথে বড় কোনো ঝামেলা হয়েছে, তাই দুজনে দূরে দূরে থাকছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এমন সময় কারখানার এক প্রবীণ কর্মী, যার নাম সুমিত্রা, সরাসরি বিকাশের দপ্তরে প্রবেশ করল। সে বিকাশের কাছে অনুমতি নিয়ে অত্যন্ত গম্ভীরভাবে জানালো যে কারখানার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে এবং এতে সবচেয়ে বেশি ক্ষতি ওই নিরীহ মেয়েটিরই হচ্ছে। সুমিত্রা স্পষ্ট জানালো যে বিকাশ যদি সত্যই তাকে মর্যাদা দেয়, তবে তাকে এই অপমানজনক অবস্থায় একা ফেলে রাখা উচিত নয়। বিকাশ নিরুপায় হয়ে সমাধান জানতে চাইল। সুমিত্রা কিছুক্ষণ ভেবে বলল যে বিকাশের মনে যদি কল্যাণীর জন্য সত্যি কোনো জায়গা থাকে, তবে তাকে বিবাহ করে নেওয়াটাই একমাত্র পথ। এতে সব নিন্দুকের মুখে কুলুপ পড়বে। এই প্রস্তাবে বিকাশ বাকরুদ্ধ হয়ে গেল। সে নিজের মনকে প্রশ্ন করে দেখল। উত্তরটা তার জানাই ছিল। সে কল্যাণীকে ভালোবেসে ফেলেছে।
কিন্তু তার সংশয় ছিল, কল্যাণী যদি ভাবে সে তার উপকারের প্রতিদান চাইছে। এই দ্বিধার মাঝেই সুমিত্রা গিয়ে কল্যাণীর সঙ্গেও কথা বলল। সুমিত্রা তাকে বোঝালো যে এটাই সব গুঞ্জন থামানোর একমাত্র উপায়। কল্যাণী অবাক হলেও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে জানালো যে সে রাজি হতে পারে, তবে তার একটি কঠিন শর্ত আছে। সে কোনো অবস্থাতেই তার অসুস্থ শাশুড়িকে ত্যাগ করবে না। যে তাকে গ্রহণ করবে তাকে ওই বৃদ্ধাকেও আপন করে নিতে হবে। সুমিত্রা এই শর্তের কথা বিকাশকে জানালে বিকাশের মুখমণ্ডলে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। তার সব দ্বিধা কেটে গেল। সে পরের দিন সকালে কারখানায় প্রবেশ করে এক অভূতপূর্ব কাণ্ড ঘটিয়ে বসল। সে সোজা কল্যাণীর কাজের জায়গায় গিয়ে সবার উপস্থিতিতে তার হাত শক্ত করে ধরল। পুরো কারখানা নিস্তব্ধ। বিকাশ অত্যন্ত জোরালো এবং আত্মবিশ্বাসী কণ্ঠে ঘোষণা করল যে আজ থেকে কেউ এই নারীর দিকে আঙুল তুলবে না, কারণ সে তাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চলেছে। সে কল্যাণীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল যে তার শাশুড়িও তাদের সঙ্গেই থাকবেন। কল্যাণীর চোখে অঝোর ধারায় জল নামল, তবে তা ছিল চূড়ান্ত মুক্তির আনন্দ। এই ঘোষণার পর কারখানার প্রতিটি নিন্দুকের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। অল্প কয়েকদিনের মধ্যেই অত্যন্ত অনাড়ম্বরভাবে তাদের বিবাহ সম্পন্ন হল এবং তারা বৃদ্ধাকে সসম্মানে নিজেদের নতুন বাসস্থানে নিয়ে এলো। কল্যাণী এরপর কারখানার পরিচালনার দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলাতে শুরু করল এবং একসময়ের সমালোচকরাও তার অনুগত হয়ে পড়ল। এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় যে মানুষের আসল পরিচয় তার দারিদ্র্য বা পরিস্থিতিতে নয়, বরং তার দৃঢ় মানসিকতা ও সততায় লুকিয়ে থাকে। আপনারাই বলুন, কল্যাণীর মতো অবস্থায় পড়লে আপনারা কি সব অপমান মুখ বুজে সহ্য করতেন, নাকি ঘুরে দাঁড়াতেন? আর বিকাশের মতো কি আপনারা সমাজের কটূক্তি উপেক্ষা করে এমন সাহসী সিদ্ধান্ত নিতে পারতেন? আপনাদের মূল্যবান মতামত মন্তব্যের ঘরে জানাতে ভুলবেন না। গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যুক্ত করে আমাদের পাশে থাকবেন। আগামীতে এমন আরও জীবনমুখী আখ্যান নিয়ে ফিরে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।